আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা অনলাইন ক্লাসে। আমরা ক্যালকুলাস 1 বইয়ের গামা বিটা ফাংশন করছিলাম চ্যাপ্টার 19। আমাদের আজকে লেকচার 10। আমরা মোটামুটি অনেকগুলা থিওরি করেছি। গামা ফাংশন এবং বিটা ফাংশনের অনেকগুলা থিওরি হয়ে গিয়েছে। আমরা আজকে এখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের প্রিভিয়াস লেকচারগুলো যে থিওরেমগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে এগুলো খুব কাজে লাগবে। তো আমি প্রত্যেকটা ম্যাথ করার সময় তোমাদেরকে ফর্মুলাগুলো বলে দিব বা পাশে লিখে দিব। তোমরা নোট করে ফেলবে, কেমন? তো দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 0 to π/2 এক্সাম্পল 29 তোমাদের ক্যালকুলাস 1 বইয়ের তিতাস প্রকাশনীর বই থেকে আমি করাচ্ছি, সিকোয়ালটা ওখান থেকে মেনটেন করা। তো দেখো এখানে এক্সাম্পল 29 বলেছে 0 to π/2 হচ্ছে লিমিট √tan θ ইনটু হচ্ছে d θ। তো এইটাকে কিন্তু আমরা পরের লাইন কিন্তু এভাবে লিখতে পারি। দেখো এটা যদি সলিউশন করি তাহলে পরের লাইনটা হবে এরকম যে 0 to π/2 এই জায়গাটাকে লিখতে পারি যে sin θ ডিভাইডেড বাই cos θ ইনটু হচ্ছে d θ, এটা লিখতে পারি। পরের লাইনটা লিখতে পারি 0 থেকে π/2, চিন্তা করো, ধরো এইভাবে একটু আস্তে আস্তে লিখলাম যে sin θ ডিভাইড বাই হচ্ছে cos θ ইনটু হচ্ছে d θ। আচ্ছা, এখানে লিখতে পারি 0 থেকে π/2, বলো sin θ এর উপরে পাওয়ার আছে কত? রুট না? sin θ এর উপরে পাওয়ার আছে রুট, তাহলে লিখতে পারি যে sin θ তার উপরে পাওয়ার হচ্ছে হাফ, তার উপরে পাওয়ার কত? হাফ, কেমন? আচ্ছা, এবার এখানে চিন্তা করো, এখানে cos θ এর উপরে নিচে পাওয়ার আছে কত? নিচে আবার পাওয়ার আছে হাফ। তো সেইটাকে তুমি যদি উপরে উঠায় দাও তাহলে বিষয়টা কেমন হবে? cos θ মাইনাস হাফ ইনটু হচ্ছে d θ। বুঝতে পারলাম? যেমন এই যে এখানে cos θ এর উপরে পাওয়ার ছিল হাফ, সেটাকে উপরে উঠাই দিলে কত হবে? মাইনাস হাফ হবে, কেমন? আচ্ছা, তো এখন চিন্তা করো যে আমাদের একটা ফর্মুলা ছিল, কেমন? আমাদের একটা ফর্মুলা ছিল হচ্ছে যে sin θ, চিন্তা করো, ফর্মুলাটা ছিল হচ্ছে sin θ, আমি আবারও বলতেছি sin θ, এই যে এইরকম ফর্মুলাটা ছিল, আমি এখানে পাশে লিখে দিচ্ছি। দেখো যে ফর্মুলাটা ছিল এরকম 0 থেকে π/2 sin θ p, হ্যাঁ, বা sin θ এর উপরে পাওয়ার p cos θ এর উপরে পাওয়ার q ইনটু হচ্ছে d θ। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস q 2 গামা p প্লাস q প্লাস 2/2। তো এখন আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করার চেষ্টা করব। দেখো এইখানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি p, আর এইটা হচ্ছে আমাদের কত? বেসিক্যালি এটা হচ্ছে আমাদের q, কেমন? তো কি অবস্থা হয় দেখো তো, ফলাফলটার অবস্থাটা ঠিক এরকম হবে। দেখো আমরা লিখতে পারি, এটা তো পি, তাই না? তাহলে এটার সাথে যদি কানেকশন করি, বলতেছে সূত্র হচ্ছে গামা পি প্লাস 1/2, তাহলে লিখতে পারি যে গামা পি বলতে কতটুকু আছে এখানে? হাফ, তাহলে হাফ প্লাস 1 ডিভাইড বাই 2। পরেরটা লিখতে পারি কত আছে এখানে? মাইনাস হাফ, কিউর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে লিখতে পারি উপরে হচ্ছে কত বলতো? কিউ প্লাস 1/2। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে মাইনাস হাফ, কি হচ্ছে মাইনাস হাফ, প্লাস হচ্ছে 1 ডিভাইড বাই 2। তুমি এগুলোকে ব্র্যাকেট দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে 2 গামা, এবার কি অবস্থা হবে দেখো তো, নিচে হচ্ছে 2, এই 2টাই হচ্ছে এইটা, আর বলতেছে কি পি এবং কিউ কে কি করতে হবে? যোগ করতে হবে। তো এইটা হচ্ছে আমার কি কার ভ্যালু বলো তো? এইটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, পি, আর এটা হচ্ছে কার ভ্যালু? কিউ এর ভ্যালু। তো বলো হাফ আর হচ্ছে মাইনাস হাফ যদি যোগ করি ফলাফল কত হবে? 0 হয়ে যাবে। ফলাফল কত হবে? 0। তাহলে এখানে মনে করো ফলাফলটা 0, এটা লিখলাম না। বাকি আছে কত? বাকি আছে হচ্ছে অ্যাকচুয়ালি 2, এই 2টা এখানে লিখলাম। তাহলে 2 আর 2 কি যাবে? 2 আর 2 হচ্ছে কাটাকাটি চলে যাবে, কেমন? তো পরের লাইনটা কেমন হবে? পরের লাইনের জন্য আমি উপরে চলে যাচ্ছি, এই লাইনটুকু মুছে দিলাম, এই লাইনটা মুছে দিচ্ছি। ওকে, তো পরে এই পাশটা চিন্তা করো, এখানে কত হয়? এখানে আছে কত? গামা হাফ, তো তাই না? এখানে আছে হাফ, তাহলে এখানে এক্স্যাক্টলি লিখতে পারি কত? লিখতে পারি যে হাফ প্লাস 1, তো হাফ প্লাস 1 না? তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 2, 2 যদি লসাগু নেই তাহলে 1 প্লাস 2। আমি আবারও বলতেছি গামা, এখানে আছে গামা হাফ, তাহলে একটা হিসাব করো যে হাফ, তো হাফের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে কত হবে? ভ্যালুটা হয়ে যাবে এরকম যে হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2, তো লিখলাম হচ্ছে 3/2, নিচে হচ্ছে আবার 2, নিচে আবার কত? 2। আর এখানে কত বলো তো? গামা, এখানে এক্স্যাক্টলি কত হচ্ছে? এখানে ভ্যালু হচ্ছে
যে মাইনাস হাফ প্লাস ওয়ান, তো মাইনাস হাফের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে ভ্যালু হবে কত, শুধু দেখো মাইনাস হাফ প্লাস হচ্ছে ওয়ান, তো ভ্যালু হবে উপরে শুধু হাফ, নিচে হচ্ছে টু। এটা হচ্ছে ডিভাইডেশন, ক্লিয়ার? আর নিচে কত আছে, টু, এই গামা, গামা অফ এখানে ওয়ান। তো আমরা কি জানি গামা ওয়ান এর মান কত, গামা ওয়ান এর মান হচ্ছে আবার ওয়ান। তাহলে এখানে লিখতে পারি যে গামা 3 ডিভাইড বাই এই টুটা নিচে নামাই দিলে কত হবে 3/4, গামা এই 1/2টাকে নিচে পাঠিয়ে দিলে কত হবে 1/4, গামা 1/4। নিচে হচ্ছে কত বলতো, নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে কত 2, আর গামা 1, গামা 1 এর মান হচ্ছে 1, এটা লিখবো না। তো আমাদেরকে প্রুফ করতে হবে কিন্তু হচ্ছে π/√2, ঠিক আছে? তো এটাকে এখন কেমন, 1/4 ডিভাইড বাই হচ্ছে 2, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভ্যালু। তো এই লাইনটার পরে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে দেখো আমরা কিন্তু একটা সূত্র শিখেছিলাম এরকম, যে গামা এন ইন্টু হচ্ছে গামা 1 মাইনাস এন ইকুয়ালস টু পাই ডিভাইড বাই সাইন এন পাই, পাই ডিভাইড বাই সাইন এন পাই। এটা আমরা আমাদের আগের লেকচারগুলোতে প্রুফ করেছি। তো এখন দেখো আমি কিন্তু এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে 2 গামা 1/4টাকে আমি আগে লিখলাম গামা, এখানে বলতেছে 1 মাইনাস এন, তো দেখো 1 মাইনাস আমি 1/4 লিখতে পারি। তো খেয়াল করো তুমি যদি এখানে 4 লসাগু নাও, হিসাব করো 4 যদি লসাগু নাও তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1, এই যে দেখো 3/4, মানে এইটার ভ্যালু যা আসলে এই গামা 3/4 এর ভ্যালু কি তাই। তাহলে এখন দেখো তো এটা কি হয়ে গেল, এটার সাথে কানেক্ট করো গামা এন ইন্টু হচ্ছে গামা 1 মাইনাস এন, হ্যাঁ নিচে তো 2 আছেই, তাহলে মনে করো এই হাফ, এই 1/2টা এখানে আছে, তুমি প্রয়োজন এটাকে একটু আরেকটু সাজিয়ে লেখো, এখানে গামা 1/4 লেখো, গামা 1 মাইনাস 1/4 লিখো, তাহলে এইটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাকে স্যাটিসফাইড করে। তো তাহলে এইটার ভ্যালু কত হবে, এখানে তো হাফ আছে, সূত্র কি, সূত্র হচ্ছে পাই ডিভাইডেড বাই সাইন এন পাই। তাহলে সাইন, বলো এখানে গামা এন না, এন এর মান কত আছে, গামা এন এর মান আছে হচ্ছে অ্যাকচুয়ালি 1/4, গামা এন এর ভ্যালু হচ্ছে 1/4, তাহলে সাইন হচ্ছে যে এন পাই, তাহলে এন এর মান হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে পাই, এখানে গুণ করে দিলাম পাই ইন্টু 1/4। তো এবার এখানে উপরে লিখতে পারি, এই পাশটা লিখছি দেখো, এই পাশটা লিখতে পারি এমন করে যে ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু পাই ডিভাইডেড বাই সাইন π/4, এই যে 1 এর সাথে পাইটা গুণ হয়ে গেল কেমন, তাহলে এখানে লিখতে পারি 1/2 পাই ডিভাইডেড বাই সাইন π/4 এর ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এখানে এই 2টাকে আবার কি লেখা যায়, √2 ইন্টু হচ্ছে √2 ডিভাইড বাই পাই ডিভাইড বাই 1/√2। তো এখানকার √2 কি যাবে কাটাকাটি, তাহলে বাকি থাকবে কে বলতো, বাকি থাকবে হচ্ছে শুধু কেবল পাই ডিভাইড বাই হচ্ছে √2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে পাই বাকি থাকে আর হচ্ছে √2 বাকি থাকে, তাহলে পাই ডিভাইড বাই √2, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, এই যে পাই ডিভাইড বাই √2। তো আমাদের একটা অংশ প্রুভড হয়ে গেল, এবার আমরা হচ্ছে পরের অঙ্কে চলে যাবো, কেমন? ওকে, তো ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পরের অঙ্ক 23-এর 1 নাম্বার, 23-এর 1 নাম্বার সিরিয়াল অনুযায়ী দেখো এই অঙ্কটা আমরা সলভ করব, এই যে এটা সলভ করবো, কেমন? তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যদি এটা সলিউশন করি তাহলে ধরে নিলাম ইন্টিগ্রেশন অফ 0 টু i, বলো ওখানে কত আছে x স্কয়ার, তো লিখলাম x স্কয়ার, আর এখানে কত আছে 1 মাইনাস x, তো লিখলাম হচ্ছে 1 মাইনাস x, উপরে রুট আছে তো রুটটাকে লিখলাম হচ্ছে হাফ ইন্টু হচ্ছে dx, হাফ ইন্টু হচ্ছে dx। তো এখন দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, যে এই ফর্মুলাটার দিকে ভালো করে ফলো করো, যে বিটা mn, বিটা mn এর সূত্র কি ছিল, বেসিক সূত্রটা ছিল 0 টু 1 x টু দি পাওয়ার m-1, আর হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার n-1 ইন্টু হচ্ছে dx। তো আমরা এই ম্যাথটাকে এই ফর্মুলার সাথে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি করব, কম্পেয়ার করব। তো যদি কম্পেয়ার করি খেয়াল করো এখানে কত আছে, এখানে কত আছে দেখো তো 0 টু 1, তো এটাকে লিখতে পারি যে 0 টু 1 x স্কয়ার, আমার লাগবে হচ্ছে m-1, কি লাগবে m-1, তাহলে এটাকে আমি খুব সহজেই 3-1 লিখতে পারি। তো 3-1 লিখলে কি হবে, m এর ভ্যালুটা কত হয়ে যাবে, m এর ভ্যালুটা হয়ে যাবে 3। ওকে, 1 মাইনাস x উপরে হচ্ছে হাফ,
এখন তোমরা এখানে একটা কনফিউশনে পড়ে যাও যে এখানে যেহেতু হাফ আছে, এখানে এটাকে লিখতে হবে n-1 আকারে। তার মানে n-1 এর ভ্যালুটা হচ্ছে হাফ। আমি এখানে রাফ করে নিচ্ছি যে n-1 ইকুয়ালস টু হাফ। তাহলে তুমি এখান থেকে খুব সহজে কার মান পেয়ে যাবা, n এর ভ্যালু পেয়ে যাবা। আমি আবারও বলতেছি, এই হাফ আর হচ্ছে n-1 যেহেতু তুমি কম্পেয়ার করতেছো, তার মানে দুইটা অ্যাকচুয়ালি কি, দুইটা অ্যাকচুয়ালি সমান। তো দুইটা যদি সমান হয়, তুমি এখান থেকে সহজে লিখো যে n ইকুয়ালস টু হাফ প্লাস 1, ভ্যালু হচ্ছে কত, 3/2। ভ্যালু কত, 3/2। তার মানে আমি বুঝতে পারলাম যে স্যার 3/2 থেকে যদি 1টা বিয়োগ করি, এই দেখো n ইকুয়ালস টু 3/2, এই 1টাকে পাশে পাঠিয়ে দিলে কত হবে, -1 দিলে ইনটু dx। দেখো 3/2 -1 হলে ভ্যালু কত হয়ে যায়, হাফ হয়ে যায়। তুমি লসাগু নাও 2, 3 - 2 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স হাফ। তো এখন এইটা অ্যাকচুয়ালি কোন ফর্মুলাকে স্যাটিসফাইড করে, এই জিনিসটা এইটাকে স্যাটিসফাইড করে। তো স্যাটিসফাইড করলে এই সূত্রটা কি ছিল, বিটা mn। তাহলে বিটা m এর মান কত আছে, এখানে m এর মান আছে 3, আর n এর মান কতটুকু আছে, 3/2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা থেকে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। তো বলো বিটা mn এর সাথে গামা n এর কি সূত্র ছিল আমাদের, বিটা mn এর সাথে গামা n এর সূত্র ছিল, বিটা mn এর সাথে গামা mn এর সূত্র ছিল এরকম যে দেখো, ধরো এখানে লিখলাম বিটা mn ইজ ইকুয়ালস টু গামা m ইন্টু গামা n ডিভাইড হচ্ছে গামা m প্লাস n। তো এইটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে আমাদের n। তো লিখতে পারি যে গামা 3 আর এখানে কত, গামা 3/2, হ্যাঁ, গামা m গামা n, এটা m এটা n ডিভাইড বাই গামা m প্লাস n। তাহলে 3 প্লাস হচ্ছে কত, 3/2, 3 প্লাস 3/2। আচ্ছা, তাহলে পরের লাইনটা কি অবস্থা হবে, গামা 3। তো গামা 3 মানে অ্যাকচুয়ালি কত, এই দেখো গামা 3, তো এটাকে তুমি লিখতে পারো 2 + 1। তাহলে গামা এনটাকে লিখলাম কিভাবে, এই যে দেখো এখানে কত হয়ে গেল, এই যদি ভাবে লিখি তাহলে 2 + 1 না, তো 2 + 1 মানে কত, এটা হচ্ছে গামা n + 1। আমরা আবার কি সূত্র জানি, গামা n + 1 ইকুয়ালস টু হচ্ছে n গামা n। এই যে দেখো গামা n + 1 ইকুয়ালস টু হচ্ছে n গামা n। তাহলে লিখতে পারি 2 + 1 যেহেতু, লিখতে পারি 2 গামা 2। তাহলে 2 গামা 2, তো গামা 2 কে আবার তুমি লিখতে পারো গামা 1 + 1। তাহলে 2, এখানে এখানে যেহেতু 1 আছে, তাহলে 1 ইন্টু গামা 1, গামা 1 এর মান হচ্ছে আবার 1। তাহলে ফলাফল কত পেয়ে গেলাম, 2 × 1 × 1। তো এটাকে তুমি সাজিয়ে লেখো, গামা 3 তো লিখতে পারো 2 × 1। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝে গেলাম, যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, আমি আবার বলতেছি যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, হ্যাঁ যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে ধরো এমন আছে গামা 4 এর ভ্যালু বের করতে দিল তোমাকে, গামা 4, তাহলে তুমি সরাসরি লিখবে হচ্ছে 3 2 1, এক কম করে লিখবা। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে 3 ছিল, লিখলাম হচ্ছে 2 1। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে গামা 3/2 এর ক্ষেত্রে এটা হচ্ছে ফ্র্যাকশন, হ্যাঁ ভগ্নাংশ। তো ভগ্নাংশ যেহেতু আছে, এটাকে আবার এইভাবে তুমি লিখো যে ধরো গামা 3/2 এর ভ্যালু বের করবা। তো তুমি এটা কিভাবে লিখতে পারো, যে গামা হাফ প্লাস 1 লিখতে পারো না, এটা অবশ্যই লিখতে পারো। তাহলে হাফ প্লাস 1, তাহলে এইটা হচ্ছে এখন আমাদের n প্লাস 1। এই যে n প্লাস 1 এর সূত্র হচ্ছে তো n গামা n, লিখতে পারি হাফ গামা হাফ। তাহলে হাফ, বলো গামা হাফের মান কত ছিল, আমরা কিন্তু একটা থিওরি পড়েছিলাম, গামা হাফের ভ্যালু হচ্ছে √পাই, √পাই। তো তাহলে এখানে লিখতে পারি যে এইটার ভ্যালু হয়ে গেছে কত বলতো, 3/2, তো লিখতে পারি হাফ ইন্টু হচ্ছে √পাই। ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে নিচে মনে করো 2 থাকবে আর উপরে হচ্ছে বিজোড় সংখ্যা থাকবে, তাহলে কি হবে, 2 করে করে কমবে। তাহলে প্রথম কত ছিল, 3 ছিল, 3 থেকে 2 কমাইলাম হচ্ছে 1, 1/2। তাহলে এখানে হবে হাফ, পরে কি ছিল, গামা হাফ, ভ্যালু কত হয়ে যাবে, √পাই। তো আমি আরেকটা एग्जांपल দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো কোনো ভ্যালু যদি এমন থাকে, কোনো ভ্যালু যদি এমন হয় যে গামা 5/2 এর ভ্যালু বের করো, তাহলে এর ভ্যালুগুলো হবে এরকম, উপরে 5 তো নিচে হচ্ছে 2, তাহলে 5 থাকলে 5 যদি 2 করে করে কমবে, তাহলে প্রথম ভ্যালুটা হবে 3/2, পরের ভ্যালু হবে হাফ, তারপরের ভ্যালু হচ্ছে গামা হাফ। তো গামা হাফের মান কত, গামা হাফের মান হচ্ছে √পাই। তাহলে লিখতে পারি 3/2 হাফ, এই ভ্যালু হচ্ছে √পাই, √পাই। তো এখন এই যে ভ্যালুগুলো, যাই হোক এটা আমি एग्जांपल হিসেবে দেখাইলাম। আগের ভ্যালু ছিল এইটা, নিচে কত হবে গামা, এখানে 2 লসাগু নাও, তা 3 দুগুণে 6, 6 আর 3 কত হবে, 6 আর 3 হচ্ছে 9, 9/2, কেমন। তো এবার এই জায়গাতে এমন করে লিখতে পারি যে দেখো উপরে চলে যাচ্ছি, কেমন, এগুলো মুছে দিলাম, উপরে চলে যাচ্ছি। এখানে কত হয়, এখানে অ্যাকচুয়ালি 2 আর এই 2টা কাটাকাটি চলে যায়, তাহলে অ্যাকচুয়ালি এখানে ভ্যালু হচ্ছে √পাই,
আর এখানে কত 9/2 না, 9/2। তো 9/2 কে তুমি কি লিখতে পারো, একটু এখানে শিখাইলাম তোমাকে যে 9 বিজোড় সংখ্যা থাকলে তুমি 2 করে করে কম নিবা, যেহেতু 2 আছে 2 করে করে কম নিবা। তাহলে 7/2, 5/2, এরপর কত হবে 3/2, এরপর হবে হাফ, তারপর হবে গামা হাফ। তো গামা হাফের মান আবার কত, গামা হাফের মান হচ্ছে √π। তাহলে উপরে √π, ঠিক আছে, নিচে কি অবস্থা দেখো, 2 দুগুণে 4, এখানে 2 আছে কয়টা, 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, এখানে হচ্ছে 16। হ্যাঁ, তাহলে এখানে কত 3 এর 1 গুণ করলে 1, 3 5 15, 15 কে দিয়ে 7 কে গুণ করতে হবে। বা এভাবে চিন্তা করো, 5 7 35, 35 কে 3 দ্বারা গুণ করবো, 35 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে। তো এখানে কত হবে 3 3 90, 90 কে যদি আরো 5 দ্বারা গুণ করি তাহলে হবে 105, তাহলে হচ্ছে 105। আর এখানে গামা হাফের মান কত ছিল, √π। তাহলে √π কাটা, 16 চলে যাবে উপরে, ডিভাইড হচ্ছে 105। এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি সবাই মোটামুটি এটা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়। হ্যাঁ, তো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কটা হচ্ছে, আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, এই যে এটা মুছে দিলাম। আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে আমাদের এটা আরো সহজ অঙ্ক। দেখো, এটা ঠিক অনেকটা আগের কনসেপ্টের ম্যাথ, এটা অনেকটা আগের কনসেপ্টের ম্যাথ। তো এটা এখানে কত বলতেছে যে 0 থেকে 1 x টু দি পাওয়ার হচ্ছে কিউব, তারপর বলতেছে 1 মাইনাস x টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে dx। তো এটাও কিন্তু আগের ফরম্যাটই, এটাও আমরা বিটা এমএন ফরম্যাটে নিয়ে যাব। তো লিখতে পারি কত, 0 টু 1 x টু দি পাওয়ার 3 আছে, তো তুমি এটাকে লিখতে পারো 4 মাইনাস 1, 1 মাইনাস x, 4 কে লিখতে পারো কত 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। এটা আমরা লিখতেই পারি। তো এখন এইটা কোন সূত্রকে স্যাটিসফাইড করে, একটু আগে লিখেছিলাম বিটা এমএন এর সূত্রকে স্যাটিসফাইড করে, কারণ বিটা এমএন এর সূত্র ছিল 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। তাহলে এখানে এইটা হয়ে গেছে আমাদের m, এটা হয়ে গেছে কত n, লিখতে পারি বিটা mn, m বলতে আছে 4, এখানে কত 5। তো বিটা mn এর সাথে গামা mn এর সূত্র কি, সূত্র হচ্ছে বিটা ফাংশনের সাথে গামা সূত্র হচ্ছে গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তো লিখতে পারি যে গামা 4 ইন্টু হচ্ছে গামা 5 ডিভাইড বাই গামা 4 প্লাস 5। তাহলে ভ্যালু কত হবে, গামা 4 কি বলেছিলাম পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা থাকলে কি হবে, এক করে কম লিখবা, কম লিখে ফ্যাক্টরিয়ালে চলে যাবা। তাহলে 3 2 1, গামা 5 তাহলে কত হবে 4 3 2 1, নিচে হচ্ছে গামা 9, গামা 9। তো ভ্যালুগুলো হচ্ছে যে আমি এখানে লেখার চেষ্টা করতেছি, এই পাশটা, যে এই লাইনের পরে আমি এই পাশটা লিখতেছি, সুবিধা হবে। তো এখানে কত আছে, যেভাবে আছে তুমি সেভাবে রাখো, কাটাকাটি করার দরকার নাই। 3 2 1 4 3 2 1 এভাবে রাখো। গামা 9 এর ভ্যালু হচ্ছে 8 7 6 5 4 3, কেমন 3 2 আর হচ্ছে 1। তো তুমি একটা না কেটে দাও, এই যে 4 3 2 1 আর 4 3 2 1 টা কেটে দাও। আচ্ছা, 3 আর 2 গুণ করলে কত হয় 6, তাহলে এখানকার 6টা কেটে দাও। তো উপরে থাকে কত 1, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে কত থাকে মনে করো 35। হ্যাঁ, 5 7 35, 35 ইন্টু 8 35 ইন্টু হচ্ছে 8। তাহলে 5 আর 8 গুণ করলে হচ্ছে 5 8 40 এ 0 হাতে আছে 4, 3 8 24, 24 আর 5 8 40 এ 0 হাতে আছে 4, 3 8 24, 24 আর 4 হচ্ছে 280। তাহলে ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 280। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অঙ্কের অ্যান্সার। কেমন, 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা। তো ওকে, আমাদের এটা হয়ে গেল, আমি এটাও মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কত বলতেছে এখানে, ইন্টিগ্রেশন হচ্ছে এইটা যে 0 টু 1 x টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে dx। এইটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। কেমন, তো ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের বেসিক ফর্মুলা কিন্তু কি ছিল, বেসিক ফর্মুলা ছিল হচ্ছে বিটা এমএন এর ফর্মুলা। হ্যাঁ, তো বিটা এমএন এর ফর্মুলাটা কেমন, আমি আবারও বিটা এমএন এর ফর্মুলাটা লিখে রাখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। সূত্রটা হচ্ছিল এরকম 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তো এখন তুমি চিন্তা করো, তোমার এখানে ছিল কত 1 মাইনাস x, কিন্তু এখানে দিয়ে দিয়েছে কত 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ার। তার মানে হচ্ছে এই ফাংশনটাকে যদি আমি এই ফাংশনের মতো করে লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই x স্কোয়ার রাখা যাবে না, x স্কোয়ার রাখা যাবে না, সেখানে আমাকে এমন একটা ভেরিয়েবল নিয়ে আসতে হবে
যে ভ্যারিয়েবলের পাওয়ার থাকবে কত জেড, পাওয়ার থাকবে 1। তো ধরে নিচ্ছি যে ধরি লেট এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে জেড, তাহলে আমার একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে আমার এই জিনিসটা এটাতে কনভার্ট হয়ে গেল। তাহলে তুমি এখানে চিন্তা করো, তোমার এখানে ডিফারেন্সিয়েট গুলো তুমি করে নাও। তো তোমার ডিফারেন্সিয়েট যদি করো তাহলে এখানে ভ্যালু কত হবে, এক্স স্কোয়ারের ভ্যালু যেহেতু জেড, তাহলে এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসবে আমার যেহেতু এক্স এর ভ্যালু কত আসবে রুট ওভার জেড, তাহলে ডিএক্স এর মান কত আসবে, রুট জেড কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/2 রুট জেড, 1/2 রুট জেড, আর জেড রে করলে হবে ডিজেড, জেড রে করলে কত হবে ডিজেড। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এবার লিমিটের কাজ। ধরো এই অঙ্কের জন্য যদি লিমিট অ্যাপ্লাই করি, তো লিমিট যদি চিন্তা করো এভাবে ভাবো, তুমি কোন চলক থেকে কোন চলকে যাচ্ছ, এক্স থেকে জেড চলকে যাচ্ছ, তাহলে এক্স আর এখানে হচ্ছে জেড। তো দেখো এক্স এর মান যখন 0 এখানে বসাবা, এক্স এর মান 0 বসাইলে জেড এর মানটাও 0, এক্স এর মান তুমি যদি 1 বসাও জেড এর মানটা কত হবে 1ই হবে, জেড এর মানটা 1ই হবে। তো এখন ভ্যালু হচ্ছে কার, ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু। আমি আবার বলতেছি এক্স স্কোয়ারের ভ্যালু জেড, কারণ আমার এই জায়গাতে সিম্পলিফিকেশন করে এমন একটা ভেরিয়েবল আনতে হবে যে ভেরিয়েবলের উপরে পাওয়ার 1 থাকবে। ওকে, তাহলে এটা যেহেতু এক্স স্কোয়ার আছে, এইটাকে তুমি এক্স স্কোয়ারে কনভার্ট করে ফেলো, তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার উপর হচ্ছে কিউব 1 মাইনাস এক্স স্কোয়ার উপর হচ্ছে হাফ ইন্টু হচ্ছে ডিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে এটাকে কনভার্ট করো 0 to 1, এই যে লিমিটে কোনো সমস্যা নাই, লিমিট সেম টু সেম একই রকমই আছে, কেমন? তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে জেড, তার উপরে পাওয়ার হচ্ছে 3, 1 মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে জেড, 1 মাইনাস জেড, উপরে উপরে তো কতটুকু আছে, উপরে হাফ আছে, এটাকে হাফই রেখে দাও, নো প্রবলেম। ডিএক্স এর ভ্যালু কত আছে 1/2 রুট জেড ইন্টু হচ্ছে ডিজেড। তাহলে এখানে ডিএক্স এর ভ্যালু যেহেতু একটা হাফ আছে, এই হাফটাকে সামনে দিয়ে দাও, এটা কনস্ট্যান্ট। বাকি আছে কত 1/√জেড, আর বাকি আছে ডিজেড, তাহলে এইখানে লিখলাম হচ্ছে ডিজেড। ক্লিয়ার? এই পাশটা এখানে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তো এবার এখানে চিন্তা করো, এবার এখানে এভাবে ভাবতে হবে যে স্যার এখানে 1 মাইনাস জেড ঠিক আছে ফাইন, সূত্র বলতেছে এখানে এক্স লাগবে, মানে ওই এক্স এর পরিবর্তে এখানে ভ্যারিয়েবল জেড, মানে এখন ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। তো এখানে লিখতে পারি এইভাবে হাফ 0 to 1 জেড কিউব 1/√জেড, না এইটাকে লিখতে পারি আবার কত জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা কিন্তু লিখতে পারি, কারণ 1/√জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, উপর উঠে দিলে জেড ইনভার্স হাফ। আর এখানে কত ছিল আগে থেকে 1 মাইনাস জেড, উপরে ছিল হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু হচ্ছে ডিজেড, হাফ ইন্টু হচ্ছে ডিজেড। তাহলে ভ্যালু কত হবে হাফ 0 to 1 জেড, তুমি 2টা যদি লসাগু নাও এইভাবে একটু ক্যালকুলেশনটা করে নাও, এখানে 3 মাইনাস হচ্ছে হাফ, তাহলে 2, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5/2। তো লিখলাম এখানে হচ্ছে কত বলতো 5/2, তাহলে 1 মাইনাস জেড উপরে হচ্ছে হাফ, এখানে কত ডিজেড, এখানে কত বলতো ডিজেড। তো এখন এগুলো মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই, এগুলো মুছে দিলাম, সবই মুছে দিচ্ছি, এগুলোর কোনো কিছুই আমার লাগবে না, এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন বলো এইটাকে তুমি কনভার্ট করবা কার সাথে, তুমি এটাকে কিন্তু কনভার্ট করবা এইটার সাথে কনভার্ট করবা, কেন? কারণ জেড চলকের রেসপেক্টে উপরে এখানে কত বানাইতে হবে m-1, উপরে n-1 বানাইতে হবে, কারণ বানাইতে পারলে তুমি এখানে কার সূত্র অ্যাপ্লাই করতে পারবা, বিটা mn এর সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো ঠিক আছে, আমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারি যে হাফ ইকুয়ালস টু 0 to 1 রাখলাম, আচ্ছা এখানে জেডও রাখলাম, বলো 5/2, 5 যেহেতু এটার সাথে এটাকে কম্পেয়ার করব, তাহলে আসলে 5/2 এর ভ্যালুটা কত m-1, তাহলে লিখতে পারি যে 5/2 ইকুয়ালস টু m-1। তুমি এখান থেকে সহজে বুঝে যাবা যে m এর মানটা কত, কিভাবে দেখো 5/2 প্লাস 1, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে m এর ভ্যালু, 2 লসাগু নিলে কত হবে 7/2, তাহলে আমি বলতে পারি z টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, এই 7/2 মাইনাস 1 এর ভ্যালুটা আসলে কত 5/2। তাহলে এখন হাফ, এইটাকে আবার কম্পেয়ার করবো কার সাথে n-1 এর সাথে, তাহলে লিখতে পারি যে হাফ ইকুয়ালস টু n-1, তাহলে n এর মানটা কত হবে হাফ প্লাস 1, দ্যাট মিন্স n এর মানটা হবে কত 3/2, কত হবে 3/2। তো লিখতে পারি অ্যাকচুয়ালি 1 মাইনাস জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, 3/2 মাইনাস 1 ইন্টু হচ্ছে dz। তো দেখো তুমি কিন্তু এখন সবকিছু পেয়ে গেছো, তোমার এখন m এর মান কত, এটা হচ্ছে তোমার m এর মান, এটা m এর মান, এইটাও কার মান, এটা হচ্ছে m এর মান। তো সূত্র কি, সূত্র হচ্ছে বিটা mn, তো লিখতে পারি যে হাফ ইন্টু হচ্ছে বিটা mn, m বলতে আছে 7/2 আর n বলতে আছে হচ্ছে
3/2 কতটুকু আছে 3/2। এখন তুমি সূত্র অ্যাপ্লাই করো। বিটা এম এর সূত্র কি ছিল? গামা এম দ্যাট মিন্স 7/2 গামা এন দ্যাট মিন্স 3/2 ডিভাইডেড বাই গামা এম প্লাস এন দ্যাট মিন্স হচ্ছে 7/2 প্লাস হচ্ছে 3/2 7/2 প্লাস হচ্ছে 3/2। তো পরের লাইনটা কেমন হবে? পরের লাইনটা লিখতে পারি এরকম করে, আমি তো একটু আগে শিখালাম যে উপর যদি বিজোড় সংখ্যা থাকে এবং ডিফারেন্স যদি 2 করে থাকে তাহলে তুমি 2 ঘর কম করে করে লিখবা। তাহলে এখানে হবে কত? প্রথমটার জন্য 5/2, তারপর হচ্ছে 3/2, একটা হাফ আসবে, তারপর গামা হাফ আসার কথা। এখানে গামা হাফ আসার কথা, গামা হাফের মান হচ্ছে √পাই। পরেরটা 3/2, তো 3/2 থেকে যদি 2 কমাই ভ্যালু হবে কত? শুধু হাফ। আর হাফ আসলে হাফের পরের ভ্যালুটা হবে গামা হাফ, গামা হাফের ভ্যালু হচ্ছে √পাই, √পাই। ওকে, নিচে কত আছে? গামা 2 লসাগু নিলে 7 আর 3 যোগ করলে কত হবে? 10। তাহলে 10/2, 10/2 না লিখে সরাসরি লিখে ফেললাম কত? 5, গামা 5। তো তাহলে এটার ভ্যালু কত হয়? দেখো এখানে হাফ, √পাই আর √পাই গুণ করলে হবে শুধু পাই। আর এখানে কত আছে? 5, হ্যাঁ 5, 5 এ 3 15, উপরে 15, তাহলে লিখলাম হচ্ছে 15। নিচে কি অবস্থা বলো তো? এখানে 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে নিচে হচ্ছে 16। আর গামা 5 এর মান কত হবে? পূর্ণ সংখ্যা থাকলে কি হবে? এক করে করে কম করে ফ্যাক্টরিয়ালে চলে যেতে হবে। তাহলে 4, 3, 2 আর হচ্ছে 1। এখন কি করব? এই 16টাকে নিচে পাঠিয়ে দিব, ঠিক আছে? তো 16টাকে নিচে পাঠিয়ে দিলে কত হয়? এগুলো মুছে দিচ্ছি, সব মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে উপরে ভ্যালু কত আছে? উপরে আছে হচ্ছে যে মনে করো 15 পাই, 15 পাই। হ্যাঁ, এগুলো সবগুলোকে নিচে পাঠিয়ে দাও। তাহলে এখানে 16। আচ্ছা, এইভাবে চিন্তা করো, 2 4 দুগুণে হচ্ছে কত? 8, 3 8 24, 24 দুগুণে 48। তো লিখলাম হচ্ছে 48 ইন্টু নিচে 16 কে পাঠিয়ে দাও 16। তাহলে ভ্যালু হবে 15 পাই ইন্টু হচ্ছে 48 গুণ হচ্ছে 16। তো আমি একটু ক্যালকুলেটরে হেল্প নিচ্ছি। 48 গুণন 16, হ্যাঁ, ভ্যালু হচ্ছে 768, 768। এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য রিকোয়ার্ড অ্যান্সার 15। আচ্ছা, এটা হয়তোবা 3 দিয়ে একটু কাটাকাটি করা যেতে পারে। তো 3 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে ভ্যালু হবে এখানে কত? 5 পাই। হ্যাঁ, আর 768 কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে কত হবে? 760। আর যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এটা কত হয়? 768 ভাগ হচ্ছে 3। হ্যাঁ, তো ভ্যালু হচ্ছে 256। এইটাও রাখতে পারো, কোনো সমস্যা না। 256 এইটাও অ্যান্সার, নো প্রবলেম। হ্যাঁ, 5 পাই ডিভাইড বাই হচ্ছে 256। তো এইগুলো হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য ভ্যালু। তো এরপরে আমি হচ্ছে এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল 24। তো এক্সাম্পল 24 এর একটা বেসিক সমস্যা হচ্ছে এই যে নিচে হচ্ছে হরের মধ্যে দিয়েছে √1 - x⁴n। তো আমি এটা নিয়ে যদি একটু বলে নিই তাহলে দেখো 1 - x⁴n, ক্লিয়ার? তো আমরা জানি কি যে দেখো এই x⁴n এর পরিবর্তে আমরা যদি sin স্কয়ার থিটা অথবা cos স্কয়ার থিটা যেটাই নেই না কেন অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি x⁴n এর পরিবর্তে sin স্কয়ার থিটা অথবা cos স্কয়ার থিটা লিখো তাহলে কিন্তু উপরের রুটটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে উপরের রুটটাকে কি করা? এলিমিনেট করা। তো এখন এই অঙ্কটাকে আমি এই যে এই পার্টটাকে লিখে নিচ্ছি, এইটাকে এই পাশে লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের মূল ইন্টিগ্রেশন, যে i = কত আছে? 0 to 1, i = 0 to 1, তারপরে ভ্যালু দিয়েছে কত বলতো? আর dx, এখানে ভ্যালু হচ্ছে 0 to 1। তো কত বলতেছে? উপরে হচ্ছে dx, নিচে আছে হচ্ছে 1 - x⁴n। তো আমি কি বলেছি? x⁴n কে আমি কি ধরে নিব? sin স্কয়ার থিটা অথবা cos স্কয়ার থিটা, তোমার যেটা সুবিধা হয় তুমি ধরো, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি যে let x⁴n is equals to sin স্কয়ার থিটা ধরে নিলাম। ধরার উদ্দেশ্য হচ্ছে কি, এটা এখানে বসানোর সাথে সাথে রুটটা বাদ হয়ে যাবে। আচ্ছা, এখন আমার অ্যাকচুয়ালি ভ্যালু দরকার কার? dx এর ভ্যালু দরকার, কারণ আমি অলরেডি x থেকে কোন চলকে চলে যাচ্ছি? থিটার চলকে চলে যাচ্ছি। তাহলে আমি যদি শুধু সিঙ্গেল x বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? উভয় পক্ষে 1/n করে করে ঘাত নিতে হবে। তাহলে আমি যদি ঘাত নেই তাহলে এখানে x, এই nটা থাকবে না, এখানে হবে sin স্কয়ার থিটা, তার উপরে হচ্ছে কত? 1/n। মানে আমি দুই পাশে 1/n করে করে ঘাত নিছি। তো এখন অ্যাকচুয়ালি কি হবে? এখানে x এখানে sin থিটা, বলো এই 2টা 1 এর সাথে গুণ হয়ে যাবে না? পাওয়ার গুলো গুণ হয়ে যায়, হ্যাঁ, 2/n। তো এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, x কে ডিফারেন্সিয়েট করলে হবে dx। তাহলে এখানে কত আছে? sin থিটা টু দি পাওয়ার কত? 2/n। তো আমরা জানি কি কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? nx⁴n-1। তাহলে এখানে n বলতে কতটুকু আছে? 2/n। তাহলে সামনে হচ্ছে 2/n sin থিটা টু
টু দি পাওয়ার 2/n মাইনাস হচ্ছে 2/n মাইনাস 1। এখন এখানে অঙ্কটা করতেছি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট, থিটার রেসপেক্টে। তো সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, হবে হচ্ছে কস থিটা, থিটাকে করলে কত হবে ডি থিটা। ক্লিয়ার, বুঝতে পারলাম? তো এবার এই পাশে চলে আসো, এই পাশে একটু লিমিটের কাজ করে নাও, লিমিটের বক্সটা দিয়ে দাও। কোন চলক থেকে কোন চলকে যাচ্ছ, এক্স থেকে থিটা চলকে যাচ্ছ। তো চিন্তা করো, তুমি যদি এক্স এর ভ্যালু এখানে 0 বসাও, তো 0 টু দি পাওয়ার n মানে কত, 0 টু দি পাওয়ার মানে 0। তার মানে এক্স এর ভ্যালু 0 বসালে সাইন থিটার ভ্যালু 0 হয়, আর সাইন থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে থিটা মানটা 0। তাহলে এক্স এর ভ্যালু 0 হলে থিটার ভ্যালু 0। ওকে, এক্স এর ভ্যালু তুমি যদি এখানে 1 বসাও, 1 টু দি পাওয়ার n মানে অ্যাকচুয়ালি কত, আসলে 1। তার মানে 1 ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা, দ্যাট মিন্স সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কত, π/2। তাহলে এক্স এর ভ্যালু যখন 1 তখন থিটার ভ্যালু হচ্ছে π/2। এখন সবগুলো খালি এখানে ইনপুট করে দিব, ইনপুট করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আশা করি। তো এখানে লিখতে পারি 0, এখানে হচ্ছে π/2। তো বলো dx এর ভ্যালু কত ছিল, dx এর ভ্যালু ছিল এই যে এটা পুরোটা, এটা পুরোটা হচ্ছে dx এর ভ্যালু। তো এখানে একটা 2/n আছে না, এই যে 2/n, 2/n টা কনস্ট্যান্ট, এটাকে সামনে দিয়ে দাও, 2/n। উপরে কতটুকু আছে, উপরে আছে হচ্ছে sin থিটা, তার উপরে পাওয়ার হচ্ছে 2/n মাইনাস 1 ইনটু হচ্ছে কত বলতো, cos থিটা ইনটু ডি থিটা। কেমন, নিচে কি অবস্থা, নিচে হচ্ছে 1 মাইনাস, বলো x টু দি পাওয়ার n এর ভ্যালু কত ধরেছিলাম, sin স্কয়ার থিটা। তো বসিয়ে দাও sin স্কয়ার থিটা। পরের লাইন 2/n টা সামনে থাকুক, 0 থেকে π/2। আচ্ছা, এখানে কি অবস্থা হবে, sin থিটা এটাকে রাখলাম, তার উপরে হচ্ছে 2/n মাইনাস 1 ইনটু হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে ডি থিটা। এই জায়গাতে কাটা রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত, রুট ওভার cos স্কয়ার থিটা। তো স্কয়ার রুট কাটাকাটি করলে কি থাকবে, শুধু কেবল cos থিটা। cos থিটা cos থিটা কি যাবে, কাটাকাটি। দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, রুটটা কাটাকাটি করা, রুটটা কাটাকাটি করে ফেললাম, সাথে cos থিটাটা কাটাকাটি চলে গেল। তাহলে এখন এটাকে কি লিখতে পারি, যে 2/n 0 টু π/2 sin থিটা, উপরে ভ্যালু আছে কত, টোয়াইস 2/n মাইনাস হচ্ছে 1। কেমন, আর এখানে তো কোনো প্রকার cos থিটা নাই, তো ধরে নিলাম একটা cos থিটা আছে, সেই cos থিটার উপরে পাওয়ার হচ্ছে 0 ইনটু হচ্ছে ডি থিটা। তো এখন এইটা কেন লিখলাম তার ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে কিন্তু cos থিটা আসার কথা ছিল না, তারপরও লিখলাম, এখন তার ব্যাখ্যাটা দিচ্ছি কেন লিখলাম। আচ্ছা, এই পাশটা মুছে দিচ্ছি। আচ্ছা, কেন লিখলাম, দেখো উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ফরম্যাটে মিলানো, এই যে এই ফরম্যাটটা। আমরা সূত্রটা কি জানি, 0 টু π/2 sin থিটা টু দি পাওয়ার p cos থিটা টু দি পাওয়ার q ইনটু হচ্ছে d থিটার ভ্যালু হচ্ছে কত, গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। আমরা এই ফর্মুলার সাথে অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে কি করব, কম্পেয়ার করে সূত্র বানাবো। তো বলো এখানে এখন তাহলে কত আছে, এইটাই হয়ে গেছে আমার টোটাল p, এইটাই p, আর এই জিরোটাই হয়ে গেছে আমার কার ভ্যালু, এটা হয়ে গেছে আমার q এর ভ্যালু। এখন এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি অবস্থা হবে তোমরাই বলো। এখানে কত আছে, আগে থেকে কত ছিল বাইরে, 2/n, তো বাইরে, এটা বাইরেই পড়ে থাক। উপরে কি বলতেছে, বলতেছে গামা p প্লাস 1/2, তাহলে p বলতে এত না, তাহলে লিখলাম যে গামা p প্লাস 1/2, p বলতে আছে এইটা, তাহলে 2n মাইনাস 1 এত, এটার সাথে আবার প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2, ডিভাইড বাই হচ্ছে 2। এরপরে ওখানে বলতেছে কত, গামা কিউ প্লাস 1/2, তো কিউ বলতেছে 0, তাহলে 0 প্লাস 1/2। আচ্ছা, নিচে বলতেছে 2 গামা, পি এর সাথে কিউ কে কি করতে হবে, যোগ করতে হবে। তো পি এর সাথে কিউ কে যোগ করতেছি, ওকে। যোগ করলে কি হবে, 2/n মাইনাস 1 প্লাস 0 প্লাস হচ্ছে 2, কোন 2, এই হচ্ছে সূত্রের 2, নিচে আবার কি দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো লিখো নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ, এই তো হয়ে গেল। এখন এখানে চিন্তা করো এখানে কি অবস্থা হবে, এই মাইনাস 1 এর সাথে প্লাস 1টা কি যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে 2/n। ঠিক আছে, তো এখন এখানে কত হয় দেখো তো, এখানে লিখতে পারি যে এখানে কি অবস্থা, এখানে গামা, এখানে উপরে কত ছিল, উপরে ছিল 2/n, তাহলে nটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে 2 ডিভাইড বাই হচ্ছে 2n। আচ্ছা, আর এখানে 0 প্লাস 1 মানে হচ্ছে গামা হাফ, এখানে দেখো 0 প্লাস 1 মানে হচ্ছে 1/2 মানে গামা হাফ, গামা হাফের ভ্যালু হচ্ছে কত, রুট ওভার পাই, তো লিখলাম রুট ওভার পাই। আচ্ছা, নিচে কি অবস্থা, নিচে হচ্ছে এখানে 2 গামা, এখানে কত হবে দেখো তো, এখানে একটু ছোট্ট ক্যালকুলেশন করো, 2 মাইনাস 1 সাথে 2টা যোগ করে দাও,
তাহলে উপরে হবে 2n আর -1 এর সাথে 2 যোগ করলে কত হবে +1। এভাবে রাখো, পরের লাইনটা পরে চিন্তা করবো, কেমন? আচ্ছা, তো পরে এখানে এইভাবে লিখতে পারি পরের লাইনটা, যে এই 2 এর সাথে আবার এই 2টা কাটাকাটি যায়, তাহলে লিখতে পারি 1/n, 2 এর সাথে 2 কাটাকাটি করো, তাহলে এখানে হবে গামা 1/n, কেমন? আচ্ছা, রুট ওভার এখানে কত হচ্ছে পাই, এখানে আছে গামা। তাহলে এই দুটো পার্টকে, এই যে এখানে যে দুটো ফ্র্যাকশন আছে, দুটো ফ্র্যাকশনকে আলাদা আলাদা করে ফেলো তো। এভাবে লিখতে পারো না যে এভাবে লিখো যে 2/n, আচ্ছা ভেঙে ভেঙে লিখতেছি, 2/n নিচে লিখো 2 প্লাস এখানে লিখো হচ্ছে হাফ, এভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে লিখো, সুবিধা হবে। তো এরপরে হচ্ছে যে আমি কোথায় লিখবো, উপরে লিখতেছি। আচ্ছা, তো এই লাইনটা মুছে দিলাম। এখন উপরে কত আছে 1/n ইন্টু হচ্ছে গামা 1/n রুট ওভার পাই। তাহলে এইবার এই এনটাকে নিচে পাঠিয়ে দাও, তাহলে গামা উপরে থাকবে শুধু এই 2, এনটাকে নিচে পাঠিয়ে দিলে কত হবে 2n, 2 কাটাকাটি করে ফেললাম। আচ্ছা, প্লাস বাকি আছে কত, বাকি আছে হচ্ছে এই যে হাফ। তাহলে এই যে আমার রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে গেলাম 1/n গামা 1/n রুট ওভার পাই গামা 1/n প্লাস হচ্ছে হাফ। দেখো এই পাঁচটার সাথে এই পাঁচটা কম মিলায় দেখো মিলছে কিনা। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারে কি বলতেছিল, অ্যান্সারে বলতেছিল যে একটা 1/n হবে, সেই 1/n হচ্ছে এটা, উপরে গামা 1/n ইন্টু রুট পাই, এই যে গামা 1/n ইন্টু রুট পাই, গামা 1/n প্লাস হচ্ছে হাফ, এই যে গামা 1/n প্লাস হচ্ছে হাফ। তো এটা হয়ে গেল। বাকি থাকলো আমাদের একটা এক্সাম্পল 25। নেক্সট আমরা এটা করবো। ওকে, এক্সাম্পল 25, এটা আমি তুলে নিচ্ছি। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, ভ্যালু দিয়েছে হচ্ছে dx ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার n, তার উপরে ভ্যালু হচ্ছে কত 1/n। হ্যাঁ, তার উপরে ভ্যালু হচ্ছে 1/n। তো এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে যদি পাওয়ার 1/n না দিয়ে যদি একটা রুট থাকতো বা হাফ থাকতো, আমি আবারও বলতেছি 1/n না দিয়ে যদি একটা রুট থাকতো, তাহলে আমি x টু দি পাওয়ার n এর জায়গায় কি ধরে নিতাম sin স্কয়ার থিটা অথবা cos স্কয়ার থিটা। তাহলে কি সুবিধা হইতো, সুবিধা হচ্ছে আমার রুটটা কি হইতো উঠে যাইতো। তো এখন আমি তো আর জানি না যে 1/n এর ভ্যালু কত, রুটের এখানে ঘনমূলটা কত আছে তা তো আমরা জানি না। এখন না জানার প্রেক্ষিতে আমাদের আসলে যে গামা বিটা ফাংশনের যে ফর্মুলা বা বিটা এম এর যে ফর্মুলা, দেখো বিটা এম এর ফর্মুলাটা অ্যাকচুয়ালি কেমন ছিল, বিটা এম এর ফর্মুলাটা ছিল হচ্ছে এমন, বিটা এম হচ্ছে 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 ইনটু হচ্ছে dx। তো দেখো তুমি এখানে x আর হচ্ছে 1 minus x, দেখো খেয়াল করো তো এই 1 minus x, x এর উপরে কি কোনো পাওয়ার আছে, কোনো পাওয়ার নাই। তাহলে আমার এখানে যেহেতু 1 minus x to the power n আছে, আমি চেষ্টা করব x to the power n টাকে নতুন একটা ভ্যারিয়েবলে নিয়ে যাওয়ার জন্য, যার উপরে কোনো কি নাই, কোনো পাওয়ার নাই। তো আমি ধরে নিচ্ছি, খেয়াল করো, let x to the power n equals to z। ধরলে কি সুবিধা হবে, এই যে 1 minus x to the power n, এটার পরিবর্তে লিখলাম z, তাহলে 1 minus z, এই দেখো 1 minus z, মানে এখন আমি যে ইন্টিগ্রেশনটা করব সেটা z এর রেসপেক্টে চলে যাবে। তো z এর রেসপেক্টে যেহেতু যাবে, তাহলে এখানে বের করতে হবে কার মান, dx এর মান। আমি লিখতে পারি যে দুই পাশে তুমি 1/n করে করে ঘাত নাও, 1/n ঘাত নিলে n কাটাকাটি যাবে, তাহলে এখানে হবে z to the power 1 minus n। তাহলে আমার লাগবে হচ্ছে dx এর ভ্যালু, তো লিখো dx is equals to, যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হচ্ছে পাওয়ার চলে আসবে সামনে 1/n z to the power 1/n minus 1, আর z কে ডিফারেন্সিয়েট করলে হবে dz। তো তুমি যেহেতু চলক পরিবর্তন করেছো, তোমার লিমিটের কাজ করতেই হবে, তাহলে এখানে লিখো তুমি যাচ্ছ হচ্ছে x থেকে z চলকে। তো চিন্তা করো x এর ভ্যালু যদি তুমি এখানে 0 বসাও, তাহলে 0, x এর ভ্যালু 0 বসাইলে 0, z এর ভ্যালুটাও 0ই আসবে। x এর ভ্যালু যদি 1 বসাও, z এর ভ্যালুটাও 1ই আসবে, কোনো চেঞ্জ হবে না, কেমন? তো এখানে ভ্যালুগুলো লিখে দিচ্ছি 0 to 1। বলো dx এর ভ্যালু কত আছে 1/n, 1/n টা তো অবশ্যই কনস্ট্যান্ট, কারণ কোন রেসপেক্টে যাচ্ছি, z এর রেসপেক্টে যাচ্ছি, 1/n টাকে তুমি সামনে লিখে ফেলো, তাহলে বাকি থাকে কি z to the power 1 minus n minus 1 ইনটু হচ্ছে dz। হ্যাঁ, আর 1 minus x to the power n, এটার ভ্যালু হচ্ছে z, লিখে ফেললাম হচ্ছে 1 minus z, তার উপরে পাওয়ার আছে কত আবার 1/n। হ্যাঁ, তাহলে এটাকে একটু নিচে লিখি 1 minus z to the power হচ্ছে 1 minus n 1/n। তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, 1/n টাকে এই পাশে লিখলাম, এই পাশে লিখলে কি অবস্থা হবে, z to the power 1/n minus 1 টাকে ঠিক রাখলাম, এই 1 minus z টাকে উপরে উঠাই দিব, তাহলে 1 minus z হলে 1/n টা হয়ে যাবে এখন কত -1/n ইনটু হচ্ছে dz।
তো এখন আমার টার্গেট কিন্তু কি দেখো, এটা কিন্তু জেড চলকের রেসপেক্ট হয়ে গেছে, এইটার সাথে কম্পেয়ার করা। তো এটার সাথে কম্পেয়ার যদি করি, উপরে এখানে বলতেছে 0 to 1 x টু দি পাওয়ার m minus 1, তাহলে এখানে m এর ভ্যালুটা হচ্ছে 1/n into -1 ফাইন। কিন্তু এখানে গ্যাঞ্জাম লেগে গেছে, এখানে আমাকে বলতেছে n minus 1 মানে শেষে -1 থাকতে হবে বিটা mn এর ফর্মুলাতে কনভার্ট করার জন্য, কিন্তু আমার এখানে কোনো কি নাই, -1 নাই। তো তুমি একটা বানায় দাও এইভাবে, এটা খুব সহজ, যে 0 to 1 এগুলো হচ্ছে লিমিট, 0 to 1 লিমিট z টু দি পাওয়ার 1/n -1, এখানে তুমি লিখতে পারো 1 minus z, একটা 1 দিয়ে -1/n -1/n, এখানে লিখতে পারি হচ্ছে -1 ইনটু হচ্ছে dz। কেন বলো তো, এই 1 আর 1 কি যাবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কত, -1/n। তো ভ্যালু একদম অ্যাকুরেট হয়ে গেল। এখন এইটা ফর্মুলার সাথে এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে কি কি পাওয়া যায় দেখো তো, এই জিনিসটা, এইটা হয়ে গেছে আমাদের এখন অ্যাকচুয়াল n, আর এইটা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের কত, m। আর কোন চলকের ইন্টিগ্রেশন, জেড চলকের ইন্টিগ্রেশন। তো ঠিক আছে, এগুলো মুছে দিলাম, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো মুছে দিচ্ছি। ভ্যালুটার দিকে ফলো করো, এখানে কত আছে, ইকুয়ালস টু 1/n, তো এটাকে রাখো এখানে। এটার সাথে যদি কম্পেয়ার করি, সূত্র হচ্ছে বিটা mn, তাহলে বিটা m বলতে কতটুকু আছে, 1/n, আর n বলতে আছে কতটুকু, 1 মাইনাস বিটা mn এর সূত্র। ঠিক আছে, তো বিটা mn এর সূত্র কি বলে, বিটা mn এর সাথে গামা বিটা সূত্র কি, সূত্র হচ্ছে বিটা mn ইজ ইকুয়ালস টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে এখানে 1/n আগে বাইরে থাকলো, তাহলে গামা m বলতে আছে 1/n, গামা 1/n ইনটু হচ্ছে গামা 1 মাইনাস এত ডিভাইড বাই গামা m প্লাস n। তাহলে 1/n প্লাস এটা যোগ করে দাও 1 মাইনাস 1/n, তাহলে এইটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত, শুধু 1, গামা 1। আবার বলো গামা 1 এর মান কত, গামা 1 এর মান হচ্ছে অ্যাকচুয়ালি 1, হ্যাঁ এটা আমরা আগেই পড়ে আসছি। তাহলে 1/n উপরে থাকবে শুধু 1/n গামা 1 মাইনাস এত। হ্যাঁ তুমি সাইড নোট দিয়ে দাও, যেহেতু গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, এই যে এটা গামা 1 থাকে, গামা 1 এর ভ্যালু পেয়ে গেলাম। তো এখন দেখো, আমরা কিন্তু আরেকটা ফর্মুলা শিখেছিলাম, সেটা হচ্ছে এই টাইপের ফর্মুলা দেখো, যে গামা n ইনটু হচ্ছে গামা 1 মাইনাস n ইজ ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই সাইন n পাই, পাই ডিভাইডেড বাই সাইন n পাই। তো এখন মিলাই দেখো, এইটাই হচ্ছে আমাদের গামা n, 1 মাইনাস এটা হচ্ছে আমাদের n, মানে অ্যাকচুয়ালি এখানে n বলতে কত আছে, 1/n আছে। তো এইটার সাথে তুমি এই ফর্মুলাটা কনভার্ট করো, কনভার্ট করলে আমরা লিখতে পারি, এই 1/n তো বাইরেই আছে, এটা বাইরে পড়ে থাক, পাই ডিভাইডেড বাই সাইন n পাই। তো n বলতে কতটুকু আছে, n বলতে আছে হচ্ছে 1/n ইনটু হচ্ছে পাই, ইনটু হচ্ছে পাই। ওকে, তাহলে কেমন হয়, পাই উপরে থাকলো, nটা গুণ করে দাও ইনটু সাইন, এখানে পাই/n, মিলাই দেখো, এই যে 1/n পাই ডিভাইড বাই সাইন পাই/n। হ্যাঁ, তো এটা আমাদের মোটামুটি হয়ে গেল, আমরা প্রুফ করে ফেললাম যে এই ভ্যালু হচ্ছে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এইটা।